ওয়েলকাম টু কল্পতরু.mp3। আজকের গল্প ভৌতিক পালঙ্ক। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সোমনাথ। বিশেষ কৃতজ্ঞতা জ্যোতিষ্মান। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। শুরু হচ্ছে ভৌতিক পালঙ্ক। অনেক দিন পরে সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলায় বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে যাচ্ছিল। সমস্ত অফিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ হেঁটে চলছিলাম। হঠাৎ সতীশকে দেখে ওর জামাটা চেপে ধরে চিৎকার করে উঠল, আরে সতীশ যে! খগেন, মাই গড! আরে আমি তোমাকেই তো খুঁজছিলাম। তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তুমি আরেকটু চলে যাচ্ছিলে। ভাগ্যিস ডাকলাম। আই এম সো সরি ভাই, আমি একটুখানি বিশেষ ব্যস্ত। সে বুঝতেই পারছি। তা যাচ্ছিলেটা কোথায় শুনি? আর তোমাকেও কিন্তু আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, বেশি দূর নয়, যাবার পথে সব বলবো, চলো না। আশ্চর্য, এ আবার কি? না বললে কিন্তু শুনবো না। জোর করে নিয়ে যাব। চলো চলো চলো। ছেলেবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্যটা খুব সংক্ষেপেই আমাকে বলল। এই যে পড়ো। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারালে অনুশোচনা করতে হবে। 2/3 অমুক স্ট্রিট। আচ্ছা, বুঝলাম। তাই রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে গো, কোনো হদিশ করে উঠতে পারছি না। এই তো পেয়েছি, এই গলিটা, চলো। এই সতীশ, আমার না সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো ভাই। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাটে কাজ নেই ভাই। চলো ফিরে যাই, আমার বাঙালি খাট বেঁচে থাকুক। হ্যাঁ, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যায় না। গলির মোড়ের ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছিল। অন্নপ্রাশনের ভাত যেন বেরিয়ে আসবে। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে হাঁটতে লাগলাম। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে এসে পৌঁছলাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা, পঙ্গু প্রায়, বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বের করে দাঁড়িয়েছিল। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে বাড়িটা প্রস্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে আমি সন্তর্পণে ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, এত লোক এখানে কোত্থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছু ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে ছিল কৌতূহলের ছাপ। নানা জাতীয় লোক সেখানে এসেছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটাও কথা নেই। সূঁচ পড়লে হয়তো তার শব্দও শোনা যাবে। বেশ কিছুক্ষণ পর একটি বৃদ্ধ মোটা চীনা চুপচাপ আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনে ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি ছিল একটি দুর্ভেদ্য দুর্গের মতো।
চারিদিকে গোলক ধাঁধা। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটো মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গেই দর কষাকষি হতে লাগলো। এই সামান্য এক কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের যে কি ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগে ওই খাটটি জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজলো। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল কিন্তু। আরে ব্যাপার কি? মর্নিং মর্নিং। বিপদ, ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ? ওই খাটের ওপর আমি শুয়েছিলাম। হঠাৎ হঠাৎ মাঝরাতে আমার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলাম না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়লাম, আর খানিক পরেই ঘুমটা ভেঙে গেল। কিসের এক ভীষণ শব্দে সারা ঘরখানা যেন থমথম করছে। দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে আমি আলো জ্বাললাম, বুঝলে না, সব কিছু নিঃশব্দ, নিথর, কোথাও এতটুকু শব্দ নেই। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু আমি আলো আর নেবাইনি। ভোর রাতে কার একটা দুর্বোধ্য আর্তকণ্ঠে বিলাপধ্বনিতে আমার জ্ঞান ফিরে এলো। বলেছিলাম তো তোমাকে প্রথমেই যে ওই খাটটা কিনে কাজ নেই। যেমন তোমার লোক, বোঝো এবার। ওই হতভাগা খাটখানার উপর না আমার এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না ভাই, কোনো মতেই পারবো না। তবে মরো ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, আর তারপর সারা রাত না ঘুমিয়ে ওই খাট আমরা পাহারা দেব। দেখি ওর গলত কোথায়। আর আমার অফিস? আরে পাগল, কাল যে রোববার। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না না, দিনের বেলা গন্ডগোল হওয়ার কোনো কারণই নেই। দেখো দেখি বাবা খগেন, এত করে বলছি যা খাটটা বিক্রি করে দে, তা আমার কথা যদি কেউ শুনেছে। বলছো কি মা? ভয় পেয়ে খাটটা 1500 টাকায় বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুটি বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমাবে আর আমি জাগবো, তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম, কিন্তু একটা অক্ষরও পড়তে পারলাম না। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারদিকে ভয়ে ভয়ে কান খাড়া করে বসে রইলাম। এই যদি সেই অপদেবতা এসে গলা টিপে দেয়। কাদের বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো, আর হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর দোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে গেল।
হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান লোপ পেয়ে গেছে। আমি জীবিত না মৃত তাও ঘোর সন্দেহের বিষয় উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, এই সতীশ, ওই। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার কি হয়েছে? উফ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, বাদ দাও, তোমায় আর জাগতে হবে না। তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই, আর মনে হয় না আমি আর ঘুমোতে পারবো। বাদ দাও, জেগেই থাকি। তারপর ভীতু, আমি ও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউ একটা কথাও বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা যেন মিটমিট করে জ্বলছিল। আমার মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর রি রি করে উঠল। সতীশ চট করে টর্চটা দরজার উপরে ফেলল, আর তাতে হলো হিতে বিপরীত। আমার মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলার ধারে বসে আর্ত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। আমাদের মনে হতে লাগলো আমাদের সমস্ত শক্তি যেন আস্তে আস্তে লোপ পেতে চলেছে। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের আস্তে আস্তে অজ্ঞান করে দিচ্ছে। হঠাৎ সে খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন চারদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। মনে হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। আমার মনে হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। একটি ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল একটি মহিলা, দেখে মনে হলো তার স্ত্রী, চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পারে এটাকে এখানে কে নিয়ে এলো? হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে চুপি চুপি এগিয়ে গেছে। হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে। কাশতে কাশতে লোকটার মাথা বিছানায় লুটিয়ে এলো। আর সে উঠল না। আর তার স্ত্রী পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো।
যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। আমার জ্ঞান ফিরে আসতে তিনি বললেন, খগেন, বাবা খগেন। আমি কোথায়? সতীশ? তারপর শুনলাম রাত 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা দেখার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক পেয়েছে। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, পরের দিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো, শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝখান থেকে কিছু তো লাভ হলো। বিক্রি না হলে হয়তো সেটাকে বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে, একবার খোঁজ করে দেখি না। এই অতৃপ্ত আত্মা, যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাড়ের ওপরে জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সে ওই খাটের পেছনে প্রতি রাতে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর ওপর শুতে দেবে না বলে? শুনছিলেন ভৌতিক পালঙ্ক, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সোমনাথ, বিশেষ কৃতজ্ঞতা জ্যোতিষ্মান, সাউন্ড এডিটিং, থাম্বনেল ডিজাইন সোমনাথ। Don't forget to like the video, comment your feedback and subscribe the channel for more content.